আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক জুবাইদা নাসরিন। অধ্যাপক জুবাইদা নাসরিন, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠানে আপনি প্রথমবারের মতো এসেছেন। আপনাকে পেয়ে আমরা অত্যন্ত খুশি। আমার ধারণা আমাদের দর্শকদেরও অনেক চাহিদা হয়তো আপনার মাধ্যমে পূরণ হবে, কারণ তারা অনেক কিছু জানতে চান। আমরা অনেককেই পাই, তারপরেও যাদের কাছে সরাসরি কিছু কথা আমরা শোনার আশা করি, তাদের মধ্যে আপনি একজন। যুবজেন আসিনা, প্রথমে প্রসঙ্গে চলে আসি। আপনি জানেন, যদিও আপনি এই মুহূর্তে দেশের বাইরে আছেন, কিন্তু দেশ সম্পর্কে সব খবরই নিশ্চয়ই আপনি জানেন, কারণ অনলাইনটা এতই শক্তিশালী এখন। আমাদের এখানে যা কিছু ঘটে, যখন আমরা জানি তখন আপনারাও জানেন। দেশে এর মধ্যে যে কিছু ঘটনাগুলো ঘটলো, বিশেষ করে আপনার ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র ছিলেন শরীফ ওসমান হাদি, তার গুলিবিদ্ধ হওয়া ঘটনা নিয়ে, তার মৃত্যুর পর তার জানাজাকে কেন্দ্র করে, এবং তার মৃত্যুর সংবাদের পর যে তাণ্ডব চললো আমাদের মিডিয়াগুলোর উপর, বিশেষ করে দুটো মিডিয়াকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা হলো, এই সমস্ত ঘটনা নিয়ে কিন্তু অনেক নাটক, অনেক কিছু হলো। আমার ধারণা আপনি সবই নিশ্চয়ই ফলো করেছেন। তো এর মধ্যে আমি খালি একটা কথা বলতে চাচ্ছি, এই যে দুটো মিডিয়াকে টার্গেট করা হলো এবং তাদেরকে বলা হলো যে তারা নাকি দিল্লির, মানে এই দেশের আপনার কারখানায়, তাদের উপরে নাকি দিল্লি ভর করে আছে। অথচ আমরা দেখেছি গত 15 বছর এই দুটো মিডিয়াই বেসিক্যালি হাসিনা সরকারের প্রবল বিরোধিতা করেছে। হাসিনা সরকার এমনই ছিল যে এই দুটো মিডিয়া তার গণভবনে তাদের প্রবেশের অধিকার পর্যন্ত ছিল না। তো যে মিডিয়া দুটোর সঙ্গে হাসিনা সরকারের সবচেয়ে বেশি বিরোধ ছিল, সেই মিডিয়া দুটোকেই আপনার দিল্লির মানে মিডিয়া হিসাবে, ভারতের মিডিয়া হিসাবে এই যে আখ্যায়িত করা এবং এর মাধ্যমে মানুষকে উত্তেজিত করতে পারা, এই বিষয়টা আপনার কাছে আসলে মানে কিভাবে আপনি এটাকে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। দেখুন, এখানে এটার ভিতরে অনেক যেটাকে আমরা বলি অন্তর্নিহিত সূত্র রয়েছে। প্রথমত, একটি বিষয় আমার মনে হয় এখানে আমাদের খুব সামনে আনা উচিত, যেটি হয়তো আহ, মানে এই যে দুটো পত্রিকা, আক্রান্ত দুটো পত্রিকার সম্পাদকরা বলছেন এবং অনেকে বলছেন যে প্রথমবারের মতো বাংলাদেশের দুটো প্রতিষ্ঠান আক্রান্ত হলো, এবং গণমাধ্যমের সবচেয়ে বড় যেটা আমরা বলছি যে লার্জেস্ট সার্কুলেটেড নিউজ পেপার হাউস। কিন্তু এর আগে আমাদের মনে রাখতে হবে, গত বছরে কিন্তু আন্দোলনের সময়ে বিটিভি, আপনার এটিএন বাংলা, 71, আপনার টিভি এবং অনেকগুলো টিভি কিন্তু আক্রান্ত হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং তখনকার আমাদের যে অবস্থানগুলো, আসলে আমাদের তো পক্ষ বিপক্ষগুলোর উপরে নির্ভর করে আমরা কোনটার প্রতিবাদ করব কোনটার করব না, আসলে কিভাবে। তো সেই সময় যদি এগুলো প্রতিবাদ করা হতো, যে গণমাধ্যমের উপর আঘাত সেটা যে পক্ষ থেকে হোক না কেন, আমার মনে হয় সেখানে সে আমাদের কিছু কিছু জায়গায় নীরবতা, যেহেতু আমরা বিভিন্নভাবে বিভিন্ন আমাদের ঘরানা আদর্শের সঙ্গে থাকি, পক্ষ বিপক্ষ হিসাবে নির্ধারিত হয়। সুতরাং আমাদের সেই কারণে তখন অনেকে আমরা নিশ্চুপ ছিলাম, এখন আমরা প্রতিবাদ করছি, কিংবা তখন কেউ প্রতিবাদ করেছে এখন খুশি হচ্ছে, নিশ্চুপ আছে। তো এগুলোর সঙ্গেও কিন্তু আসলে এই গণমাধ্যমের উপরে যে আঘাতের যে ধারাবাহিকতা, সেটা অব্যাহত আছে। এবং আমার কাছে মনে হয় যে এখানে প্রথম আলো বা আপনার ডেইলি স্টারকে আলাদা করে দেখাচ্ছে, বরং যে গণমাধ্যমের উপরে যে আক্রমণ সেটিকে আমি দেখতে চাই। এক, দ্বিতীয়ত হলো আপনি যে প্রশ্নটা করেছেন যে এই দুটি গণমাধ্যম গত 15 বছরে, বিশেষ করে শেখ হাসিনা বিরোধিতা করা থেকে শুরু করে, এটা অভিযোগ ছিল আপনার তখনকার আওয়ামী লীগ সরকারের, যে তারা সরকারের বিরোধিতা করছে, তারা সরকারের বিভিন্ন সংবাদ প্রচার করছে যেটি সরকার পছন্দ করেনি। তাদেরকে অনেকটাই আপনার সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়েও সেই দুটো পত্রিকার নিন্দা করেছেন। তাহলে এই আন্দোলনে এই দুটো পত্রিকার একটা বড় ভূমিকা ছিল। তাহলে এখন এই পত্রিকা দুটো কেন বর্তমানে যে আপনার যারা তাদের যাদের মাধ্যমে তারা আক্রমণের শিকার হয়েছে, কেন তারা আক্রমণের শিকার হলো? এখানে দুটো বিষয় আমি উল্লেখ করতে চাই। এক হলো যে প্রথম আলো, ডেইলি স্টার, এক হলো যে তারা মনে করছে তারা যেভাবে সংবাদ চাচ্ছে, যেটা এখন তো একটা অ্যানার্কিজমের
হচ্ছে নৈরাজ্যবাদ, কেউ কিছু কিছু মানছে না, যে আমার কথাই শুনতে হবে, আমি যা বলছি তাই হতে হবে। যেমন বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যা হচ্ছে, যে আপনার শিক্ষকদের তাদের নিজেরাই আপনার পত্রপত্র লিখে লিখে ঘুরছে শিবিরের নেতা এবং যে রাকসু জিএস। তো সেরকমই যে আমাদের পত্রিকার উপর খবরদারি, নজরদারি এবং প্রত্যেক মিডিয়ার উপর কর্তৃত্ববাদের যে চেষ্টা, এবং অলরেডি করেছে অনেকাংশে, সেক্ষেত্রে এই দুটো পত্রিকা যে তাদের মতো করে নিউজ হয়তো কোনো কোনো ক্ষেত্রে করছে না। আবার আরেকটি বিষয় আমি স্পষ্টভাবে জানাতে চাই যে প্রথম আলো পত্রিকা বিশেষ বিজয়ের মাসে তারা ধারাবাহিকভাবে মুক্তিযুদ্ধের বিভিন্ন সংবাদ এবং গৌরব গাথা প্রকাশ করে আসছিল, এবং স্পষ্টতই যারা আক্রমণ করেছে তারা মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি, এবং তারা এই বিষয়গুলোকে পছন্দ করেনি। এখন এখন অপোজিট সাইড থেকে কি হচ্ছে খুব ইন্টারেস্টিং দেখুন। একাডেমিকভাবে আমরা যদি বিশ্লেষণ করি, সেটা হবে কি, যে 5টি জায়গাতে সেদিন রাতে একটা পর একটা আক্রমণ হলো। প্রথম আলো, ডেইলি স্টার, আপনার ছায়ানট, এবং ছায়ানটে একটা স্কুল আছে নানন্দা, আমরা সেটা অনেকাংশে ভুলে গেছি, বলি না, এবং তৃতীয়বারের মতো 32 নম্বর আক্রান্ত হলো। এখন তাহলে আজকে প্রথমবারের মতো আমি খুবই ভালো লেগেছে, ছায়ানট কিন্তু মামলা করছে একমাত্র এই ঘটনার বিপরীতে, যে 300 জনের বিরুদ্ধে, অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে তারা মামলা করেছে। আর কোনো, এবং এই যে আমরা আমরা একটা আসলে সংবাদ মাধ্যমে একটা মোরালিপনা আছে তো, যে আমরা বারো বলছি প্রথম হলো ডেইলি স্টার উপর আক্রমণ, কিন্তু প্রথম হলো ডেইলি স্টার আসলে বিপরীতে কি করেছে, তারা একটা মামলা পর্যন্ত এখন এখন পর্যন্ত করেনি। দ্বিতীয়ত, যে আচ্ছা, বার্তাগুলো খোদ মামলাটা কি জরুরি? আপনি মামলার কথা বলছেন বারবার। মামলা না যদি সরকার ব্যবস্থা নেয়, যদি সরকার আক্রমণকারীদেরকে ধরতে চায়, সেখানে মামলাটা কি ম্যান্ডেটরি? বিচার আসলে এখানে ধরো লিগাল বিচারের প্রসঙ্গ যদি আসে, তখন তো আপনাকে মামলা করতেই হবে। এখন সরকার কিসের ভিত্তিতে ধরবে? আপনি একজন অপরাধীকে কিভাবে আপনি চিহ্নিত করবেন একটা মামলা না হলে, যে আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই? তাহলে আপনি কেন একজন মানুষকে ধরবেন যদি আইনগতভাবে বলেন? এই যে, তাহলে তো আপনি যে যাকে পারেন তাকে পুলিশে দিবে, তাহলে পুলিশ কেন তাকে অ্যারেস্ট করবে? মানে যে আমাদের কাছে তার বিরুদ্ধে কোনো অভিযোগ না, আমরা তাকে অ্যারেস্ট করবো কেন? এখন অভিযোগ দাখিল করা, হ্যাঁ, এখন ধরুন সেটি সরকার বাধ্যও করতে পারেন। যে কোনো সব সময় যে আপনার যিনি ভিকটিম তাকেই করতে হবে, তার বিচার চাইতে হলে আপনাকে অবশ্যই অভিযোগ করতে হবে যে আমি এই অভিযোগের বিচার চাই। দ্বিতীয় হলো যে, এখন খোদ সরকার যেখানে বলছে যে আহ, বিচ্ছিন্ন উগ্রগোষ্ঠী রয়েছে, সরকার স্বীকার করে নিচ্ছে যে বাংলাদেশে গোষ্ঠী রয়েছে, কিন্তু আমরা দেখেছি যে যে দুটি বড় প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছেন, তারা বলছেন স্বার্থান্বেষী গোষ্ঠী। হ্যাঁ, স্বার্থান্বেষী গোষ্ঠী তারা কিন্তু বলেছেন যেদিন আপনার তারা একটা নোটিশ দিয়েছেন যে আজকে প্রথম আলো ডেইলি স্টার আক্রান্ত হওয়ার কারণে কালকে পত্রিকা বের হবে না। এবং প্রথমবারের মতো এটি অত্যন্ত বেদনাদায়ক। কিন্তু কাদের দ্বারা আক্রমণের শিকার হলো সেই জায়গাটি কিন্তু উল্লেখ পর্যন্ত করেননি। এবং যে স্বার্থান্বেষী মহল এবং উগ্র গোষ্ঠী, দুটো কিন্তু আলাদা শব্দ। এখন স্বার্থান্বেষী মহল বলতে কিন্তু অনেক ইন্টারপ্রিটেশনের সুযোগ আছে। এখন তাহলে এই যে তাদেরটা তাগাদা, আমার কাছে মনে হচ্ছে যে তারা মানে তাদের বিরুদ্ধে যেন কোনো ধরনের আহ, ভারত কিংবা আপনার অন্য কোনো সংস্কৃতি থেকে তারা একেবারে ধুয়ে মুছে সব সাফ করার মতো করে তারা খুব টেকনিক্যালি একটা অবস্থান দাঁড় করিয়েছে। এবং আরো বলেছেন যে সরকারকে বিপদে ফেলার জন্য গোষ্ঠী এই এই গোষ্ঠী, কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী এসব করছে। এখন প্রশ্ন হলো, কেন এই আলাপগুলো আমি পারছি? এই আলাপগুলোর পাড়ার প্রাসঙ্গিকতা হলো যে আসলে আমরা যে কেন কথা বলতে পারছি না, সংগত একটা মূল জায়গাটা কি, ফ্রিডম অফ এক্সপ্রেশন, যে আমি যেটা কথা বলতে চাই আমাকে তা আমার মতো করে বলতে দেওয়া। আমাকে কথা বলতে দেওয়া মানে এই না যে আচ্ছা আপনি কথা বলেন, আমি আমার মতো করে বলতে পারছি কিনা, সেটা হলো ফ্রিডম অফ এক্সপ্রেশন। হ্যাঁ, এখন যেটা গণমাধ্যমের সবচেয়ে বড় জায়গা, সেটাকে এস্টাবলিশ করা। এখন তাহলে আমি আপনার মামলা না হোক, প্রতিবাদ হোক, প্রতিবাদের ধরন কি হবে, প্রতিবাদের ভঙ্গি কি হবে, প্রতিবাদের ভাষা কি হবে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন দেখুন, তাহলে এই যে ভারতের সংশ্লিষ্টতা এবং ভারত বিরোধিতা, এখন কেন এই আক্রান্ত প্রতিষ্ঠানগুলোকে তাদের এই ভারত বিরোধিতার জায়গাটাই যেতে হচ্ছে, এবং যারা আক্রমণ করছে তাদের পক্ষ একভাবে পরোক্ষভাবে তাদের পক্ষে দাঁড়াতে হচ্ছে। এবং আরও খুব গুরুত্বপূর্ণ, আজকে আমরা দেখেছি ডেইলি স্টোরের সম্পাদক তিনি বলছেন যে যে তারেক জিয়াকে কেন্দ্র করে যে আপনার আমরা আমরা দেখেছি যে স্পিচ দিয়েছেন, যে আমরা মনে করি যে হুবহু এরকম না হলে যে তারেক জিয়ার নেতৃত্বে যে বাংলাদেশ
থাকবে, সেখানে অনেক বেশি ফ্রিডম অফ এক্সপ্রেশনের চর্চা হবে। এখানে আমি একটা কথা স্মরণ করে দিতে চাই, বাংলাদেশের যে গণমাধ্যম থেকে আমরা সবাই যে ভুলটা করছি, আমরা বারবার এই 15 বছরের ইতিহাসটা আনছি, কিন্তু বাংলাদেশের ইতিহাস কিন্তু 15 বছরের না। আমরা কিন্তু বিএনপির আমলেও হাওয়া ভবন বলেন, সে আপনার আপনার রমনার বটমূলে বোমা হামলা বলেন, আমরা উদীচী সমাবেশে বোমা হামলা বলেন, সেই নেত্রকোনা সিনেমা হলে আক্রমণ বলেন, এবং 63-64টি জেলা একই সময় বোমা হামলা বলেন, সবকিছু কিন্তু এই বাংলাদেশ রাষ্ট্রের ইতিহাসেরই অংশ। সুতরাং আমরা এমন করি এখন, আমরা খুব এটা খুব আমরা একাডেমিকভাবে যেটা বলি, খুব পাস্ট ইনসিডেন্ট বা পাস্ট ঘটনাগুলো, ইতিহাসকে আমরা বারংবার হয়তো মনে আসে, মনে দাগ কাটে, কিন্তু মানে এই না যে আমাদের আগের ইতিহাসটাকে আসলে আমাদের খারিজ করে দিতে হবে। সুতরাং আমি কার কাছে কি চাচ্ছি এবং কেমন করে চাচ্ছি, এবং অনেকেই আমি দেখেছি সামাজিক যোগাযোগের মাধ্যমে যে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বক্তব্যকে অনেকটাই বলছে আগেই সমাপনের বক্তব্য। তাহলে এটি কিন্তু, আমি ডেইলি স্টার প্রথম আলোর বিষয়ে বর্ণনা করছেন, এটি সামগ্রিক যে গণমাধ্যমের যে এক ধরনের একটা কাপাকাপির মতো অবস্থা, সেটিকে ইন্ডিকেট। এখন দেখুন, তাহলে যে প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, যে আক্রমণের আক্রমণের মূল যদি স্লোগানই হয় ভারত এবং আওয়ামী লীগ, কিংবা ভারতের, বিশেষ করে ভারতকে কেন্দ্র করে প্রথম আলো ডেইলি স্টারের যে বিষয়টি, যে তারা যে বিষয়গুলো এসেছে, যে তারা একটা গোষ্ঠীর পারপাস আছে, তারা তারা হাদিকে ঠিকমতো উপস্থাপন করেনি। তো এই জায়গাগুলোতে স্পষ্ট যে তাহলে এই দুটো দুটো দিক আছে। এখন আমি কোন বয়ানের ক্ষেত্রে, আবার বয়ানকেও ঠিক এন্ডোর্স করার ক্ষেত্রে আমি কি কি করছি, অ্যাক্টরস, আমাদের অ্যাক্টরগুলো কি কি হচ্ছে, হ্যাঁ, অ্যাকশনগুলো, আমি অ্যাক্টরস। তাহলে দেখুন, যারা আক্রমণ করেছে, যে উপলক্ষে করেছে এবং যে কেন্দ্রিকতা করেছে, আমি মনে করি এখন সংবাদ মাধ্যমের অবস্থান এবং তাদের বক্তব্য তাদের সে আগ্রাসী মনোভাবকে আবার চাঙ্গা করছে, একভাবে সমর্পণের একটা রাজনীতি হচ্ছে। তাহলে এখন এখন যে প্রশ্নটা মূল জায়গা, যে কেন 15 বছরে বা এই আন্দোলনের একটা বড় ভূমিকা এই দুটো প্রতিষ্ঠান এবং মিডিয়া হাউস থাকলেও এখন তারা আক্রমণের শিকার হচ্ছে। আপনাকে, আমাকে, সবাইকেই মনে রাখতে হবে, আসলে আমাদের শত্রু মিত্রগুলো চেনা খুব জরুরি। আমাদের আসলে, যে আমরা পক্ষ বিপক্ষ বলি, আমাদের আন্দোলন, আমাদের কার সময় আমরা কোথায় গিয়ে বিরোধিতা করব, কোথায় গিয়ে আমরা প্রতিবাদ জানাবো, সেগুলো খুবই রাজনৈতিক আমাদের অ্যাকশন। আমাদের সবার জন্য সে অ্যাকশনগুলো সমান হয় না, যে কারণে আসলে এই যে এই আমার মতো করে আমি যাকে বন্ধু ভাবছি, আমি মনে করছি সে সবসময় আমার পারপাস সার্ভ করবে, সে সবসময় আমার সঙ্গেই থাকবে। এবং আমার মনে আছে 2017 বা 18-তে বিবিসিতে আমি একবার কথা বলেছিলাম, যখন হেফাজতে ইসলাম শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যকে ভাঙা নিয়ে তারা আন্দোলন করেছিল। তখন আমি বলেছিলাম যে খোদ দুধ কলা দিয়ে যে সাপ পোষে, সেই সাপ এখন নিচের ঘরেই। এখন সেটা নিয়ে বিবিসি কিন্তু বড় হেডলাইনও করেছিল। তো এখনো কিন্তু আমাদের মনে রাখতে হবে, সেটা আওয়ামী লীগ হোক, সেটা বিএনপি হোক, সেটা যে কোনো রাজনৈতিক দল কিংবা যে কোনো মিডিয়া হাউস, আপনি যাকে দুধ কলা দিয়ে পুষবেন, সেটি যদি আপনার দাঁত থাকে, বিষ থাকে, সেটা আপনাকে ছোবল দিবে। সুতরাং জি। আমরা, আহ, জি বলেন, জি, আপনি শেষ করেন। আমরা, জি, এখন এই যে একটা ইন্ডিয়ার সঙ্গে আমাদের সম্পর্কটা কি, প্রথমে আগে এটি আমাদের খোলাসা করতে হবে। এই যে এখন জি। ইন্ডিয়া কেন অ্যালার্জি, অ্যান্টি ইন্ডিয়া বিষয়টি কেন আসছে, সেটা প্রথম আলোর বিরুদ্ধে হোক, সেটা ডেইলি স্টারের বিরুদ্ধে হোক, সেটা যে কোনো বিরুদ্ধে, অ্যান্টি ইন্ডিয়াকে কেন্দ্র করে যে হামলাগুলো হচ্ছে, এটি স্পষ্টভাবে বলতে হবে, এটি একেবারে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক বিষয়। আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক মুক্তিযুদ্ধ কেন্দ্রিক, এবং আমি স্পষ্টভাবে বলতে চাই যে এই অ্যান্টি ইন্ডিয়া ফিলিংসের মূল জায়গাটি হলো মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী এবং মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির অবস্থান। কারণ তারা মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারেনি এখন পর্যন্ত, এবং সেটিকে আড়াল করে আবার ভারতকে আনছেন। ভারতের, অবশ্যই আমরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, কিন্তু ভারত বিরোধিতা আর ভারতের আধিপত্য বিরোধিতা কোনোভাবে এক বিষয় নয়। কারণ আমার নেইবারশে, আমাদের ভৌগোলিকতা এমনভাবে আষ্টেপৃষ্ঠে আমরা ভারতের সঙ্গে জড়িত আছি, যে সেখানে আসলে ভারতের আধিপত্যের চিহ্নিত জায়গাগুলোকে নিয়ে আমরা কথা বলবো, আমরা নেগোসিয়েশনের জায়গা তৈরি করবো, আমরা সেটা প্রোটেস্ট করব। কিন্তু কখনোই এই যে দিল্লি না, আহ, আপনার ঢাকা, ঢাকা যেটি আমরা দেখেছি হাতিবাজার থেকে উঠে এসেছে, সেটি আমি স্পষ্টভাবে বলতে চাই যে সেটা একেবারে মূল জায়গা হলো 71-এর মুক্তিযুদ্ধ, এবং যেটা আমাদের ভারতের সঙ্গে একটা বড়
মানে যেটা সম্পর্কের এটা মূল শক্তি সেটা হলো মুক্তিযুদ্ধ। কারণ আমরা দেখেছি যে বারবার কিন্তু, এবং এই ভারত বিরোধিতার পেছনে আরো যে ঐতিহাসিক আসলে মনস্তত্ত্ব আছে সেটার সঙ্গে এক ধরনের আপনার রিলিজিয়াস সেন্টিমেন্টটা, মানে সেন্সিটিভিটির কাজ করে অনেক 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 জায়গাতে। আমরা ভারত বিরোধিতা বলতে হিন্দু বিরোধিতাকে নিয়ে যাই, আমরা ভারত বিরোধিতা বলতে মুক্তিযুদ্ধের বিরোধিতা, মানে মুক্তিযুদ্ধের বিরোধিতা বলতে ভারত বিরোধিতা যায়। এই যে ইন্টার সেকশনালিটির সঙ্গে আসলে এই এই পুরো সেন্টেন্সটার সঙ্গে অনেকগুলো ইন্টারসেকশনাল এজেন্ডা জড়িত। জি। এখন আমরা এই পরিবর্তনগুলো দেখলাম, আপনিও নিজেও ব্যাখ্যা করলেন যে কেন তারা এখনো মামলা করেনি। এটা ঠিক আছে, আপনার একটা ব্যাখ্যা আছে। আমাদের দর্শকরাও নিশ্চয়ই এই ব্যাখ্যাগুলো বিবেচনা করে দেখবেন। কিন্তু আমরা এর পাশাপাশি যে জিনিসটা দেখলাম যে একটা শ্রেণী যারা নাকি মানে এটা করলো, তাণ্ডবটা করলো, আজকে দেখলাম যে সরকারের একজন উপদেষ্টা বলতেছে যে যারা এই দুটো পত্রিকায় এই ধরনের ভাঙচুর চালিয়েছে, আগুন জ্বালিয়েছে, তাদেরকে তারা আইডেন্টিফাই করতে পেরেছে, এবং আইডেন্টিফাই করতে পেরেছে খুব শীঘ্রই তারা ধরেও ফেলবে। এটা আমাদের ধর্ম বিষয়ক যে উপদেষ্টা আছে উনি আজকে একটা বলেছেন। ইন্টারেস্টিং হলো, যখন তারা আক্রমণ করে ডেইলি স্টার এবং প্রথম আলোর পক্ষ থেকে, তারা কিন্তু পুলিশকে জানিয়েছিল, পুলিশের সাহায্য চেয়েছিল। তাহলে পুলিশ তখন কেন এলো না? এবং এখন তারা আইডেন্টিফাই করতে পেরেছে বলে কেন বাহাদুরিটা নিচ্ছে? এই দুটোর মধ্যে আসলে সঙ্গতিটা কোথায়? নাকি সরকার আগে এরা করতে দিয়েছে, এখন মলম দিচ্ছে, নাকি আসলে বিষয়টা কি? আসলে এটাকে আমি সঙ্গতি অসঙ্গতি ডাইকোটমি হিসাবে দেখতে চাই না। এখন দেখুন, খুব ইন্টারেস্টিং, যদি আমি সেই সময় আমাদের প্রধান উপদেষ্টার পরবর্তী দিনে যে আপনার ফেসবুক প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে ফেসবুক পেজটি পরিচালিত হয় সেটি থেকে যদি আমি দেখি, সেটি একটা আরেকবার যদি আমরা দেখি, সেখানে উনি দেখেছেন তিনি অনেক ব্যথিত হয়েছেন, এবং তিনি ইতিমধ্যে দুজন সম্পাদকের সঙ্গে কথা বলেছেন, এবং তিনি পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমি জানি না সবকিছু শেষ হওয়ার পর পূর্ণ সহযোগিতা বলতে কি বোঝায়, এবং ইতিমধ্যেই কিন্তু সকল জায়গায় এস্টাবলিশড হয়েছে যে এই সরকার একটি সরকারি বিষয় সবকিছু ঘটার পরে একটি বিবৃতি দেয়, এবং কখনো কখনো আমরা দেখেছি উপদেষ্টাদের মধ্যে অনেকেই আবার এটার প্রতিবাদে, প্রতিরোধে এবং এক ধরনের প্রতিবাদ জারি রাখে। জানি না এই প্রতিবাদ কার কাছে, এই অভিযোগ কার কাছে, বিচার কার কাছে চেয়েছেন তারা বিভিন্ন সময়। এখন এই সময়ে এসে আমরা দেখেছি যে ঘটনার 45 মিনিট পরে, প্রায় 45 মিনিট পরে কিন্তু সেনাবাহিনীর সদস্যদেরকে আমরা দেখেছি, মানে লাইভে, অনেকের লাইভে, এবং পুলিশকে আমরা দেখেছি, কিন্তু পুলিশ কাউকে ছিল খুব বেশি অ্যাক্টিভ হতে দেখা যায় না। এখন হতে পারে যেটি আসলে গত বছরও আমরা যখন আন্দোলন চলছিল তখনও দেখেছি বিভিন্ন সময় তারা বিভিন্ন জায়গায় ছিলেন, তারা অ্যাক্টিভ হননি, এবং কোথাও মানে শেষের দিকে এসে। এখন এটি হতে পারে তাদের কোনো আহ, পরিকল্পনার অংশ হতে পারে, আবার হতে পারে তারা যে আপনার মব দেখেছেন সেটিতে আপনারা এক ধরনের একটা কৌশল অবলম্বন করেছেন। হতে পারে আপনার তখন তারা সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন যে তারা কি করবেন, সেই দিক থেকে উপর থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এবং আমার কাছে তবে এই সিচুয়েশন সরকার যে পুরোটা সময় নিশ্চুপ ছিল, নিষ্ক্রিয় ছিল, এটা স্পষ্টতই। এখন এই নিষ্ক্রিয়তার রাজনীতি, নীরবতার রাজনীতি আসলে বুঝতে যে খুব বেশি আপনার অভিজ্ঞ হতে তা না। কারণ এই সরকার কিন্তু রাজনৈতিক দলের সরকার না, কিন্তু স্পষ্টত এই সরকারটি রাজনৈতিক সরকার, এবং এই সরকারের নীরবতার রাজনীতি কিন্তু সবসময় না। কোথায় তিনি নীরব থাকবেন, কোথায় তিনি কথা বলবেন, এটা কিন্তু একটা তার রাজনীতির অংশই। সুতরাং পরের দিনই আমরা দেখেছি প্রেস সচিবকে আমরা সবসময় কথা বলতে দেখি, তিনিও কিন্তু তখন সেই সময়টা তার সহকর্মীদের আহ, তার সহকর্মীদের উদ্ধার, কিংবা তার সহকর্মীদের এরকম একটি আহ, বা আমাদের সকলেরই বেদনাদায়ক দুঃখজনক ঘটনা ঘটছে, সে সময় তিনি কোনো কথা বলেন বা তিনি কাউকে সহযোগিতা করতে পেরেছেন বা করেছেন এরকম কোনো বিষয় আমরা দেখিনি। এবং পরবর্তী দিনেও উনি দুঃখ প্রকাশ করেছেন যে কাউকে তিনি সহায়তা করতে পারেননি। এখন কেন পারলেন না, এই প্রশ্নটি কিন্তু খুব জোরালো প্রশ্ন। সরকার কেন কোনো ভূমিকা নিতে পারলেন না? এটি কি আসলে আহ মানে সত্যিকার অর্থে সেই সময় যে মব ছিল সেটির জন্য পারেননি, না আপনার সরকারের কোনো না কোনো পক্ষকে, কিংবা সরকার নিজেই, আহ, আমি বলবো না সরকার একটি পরিকল্পনার পার্ট ছিল, কিন্তু কোনো না
ভাবে আসলে, যেহেতু আমরা অনেকদিন থেকেই মানে আম, একটা সেন্স যে বাংলাদেশে এই সময় অনেক কিছু ঘটতে পারে, সেই পরিকল্পনাগুলো কি সরকারের মানে এই সেন্সটাতে সরকারের নিশ্চয় আমার চেয়ে অনেক বেশি আছে, কারণ সরকার সকলের দায়িত্বে আছে। তাহলে নিরাপত্তার জায়গাটাকে আসলে সরকার কতটুকু নিয়েছিল সেই প্রশ্নটি এক। তৃণমূলের সরকারের একমাত্র আমি পদক্ষেপ দেখেছি যে নিরাপত্তার প্রশ্ন বলেছেন প্রার্থীদেরকে আপনার লাইসেন্স দেওয়া অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে। তো অস্ত্রের মাধ্যমে কি আসলে সরকার নিরাপত্তার বিষয়টি কি দেখছেন একমাত্র? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন 3 নাম্বার হলো যে কেন এই পুরো সময় সরকার নীরব ছিলেন, মানে এবং সরকার কোনো অ্যাকশন নেয়নি? একমাত্র এই বিষয়ে খুব জোরালো প্রশ্ন করতে পারে যারা, আমরা তো অবশ্যই পারি, এবং যারা সরাসরি আক্রান্ত হয়েছে তাদের দাবিটা সব রাখে যে কেন সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ নিল না। এখন তবে খুবই গুরুত্বপূর্ণ, দেখুন আপনি বলছেন আমরা সবাই দেখতে পাচ্ছি, সরকার বলছে যে অনেক আসামিকে আইডেন্টিফাই করা গেছে। এই আইডেন্টিফাই কিন্তু সামাজিক যোগাযোগ আমাদের ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি। এবং একটু আগে আমি দেখেছি যে আমাদের একটি ছাত্র হলের একজন নির্বাচিত ছাত্র সংসদেরই একজন নেতা, তার তার ছবি একজন পোস্ট করেছে যে তিনি হামলাটার সঙ্গে যুক্ত আছেন। তাহলে এই কাজ কিন্তু সরকার করছে না, এই কাজগুলো কিন্তু সামাজিক যোগাযোগের লোকজনই একে অন্যকে পরিচয় করিয়ে দিচ্ছে, ইনি ছিলেন, কিন্তু সরকার ক্রেডিটটা নিচ্ছেন এখন। আমি জানি না সরকার কি ধরনের ভূমিকা রাখছেন, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেই পরিচয়গুলো নিয়ে লোকজন ছবি দিয়ে পোস্ট করছেন, ভিডিও দিয়ে পোস্ট করছেন, পরিচয় জানাচ্ছেন, কিন্তু সরকার ক্রেডিট নিচ্ছেন। জি, কিন্তু এই অনেক ক্রেডিটটা ধন্যবাদ। নেওয়ার কথা ছিল সরকারের সে সময়, যে সরকার তখন কিছু একটা করছেন, পারেন না পারেন সরকার চেষ্টা করছেন। সরকারের সরকারের নজরদারিতে ছিল সে ঘটনা, সরকার তার সর্বোচ্চ চেষ্টা করেছেন সেটি সামলানোর, কিন্তু সেটি তো দেখা যায়নি। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জুবাইদা নাসরিন। আপনি আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা মানে মনে করি যে দুটো মিডিয়ার উপর আক্রমণ, এটা কিন্তু কেবল সেই দুই পত্রিকার মালিক এবং সম্পাদকের উপর আক্রমণ নয়, এটা টোটাল আমাদের যে বাক স্বাধীনতা, আমাদের যে গণমাধ্যম, এটা গণমাধ্যমের উপর একটা আক্রমণ। এবং ওনারা কেন মামলা করেনি যে প্রশ্নটা আপনি তুলেছেন, এবং সেই প্রশ্নটা হয়তো ওনারা ওনাদের ব্যক্তিগত সীমাবদ্ধতার জায়গা থেকে ওনারা হয়তো বলতে পারবেন, কিন্তু ওনাদের এই সীমাবদ্ধতা কেবল ওনাদেরই সীমাবদ্ধতা নয়, এটা আমাদের পুরো গণমাধ্যমের অস্তিত্বের প্রশ্নে কিন্তু একটা বড় ধরনের হুমকি এবং দুর্বলতা বলে আমি মনে করি। আহ আপনার এই বক্তব্যটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে এই ঘটনা, মিডিয়ার উপর এরকম আক্রমণ, এটা সারা দুনিয়াতে কিন্তু এই ডক্টর ইউনূস সরকারের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তিকে নিঃসন্দেহে উজ্জ্বল করবে না। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আহ জুবাইদা নাসরিনের ব্যাখ্যা, আমাদের মিডিয়া এবং মিডিয়ার যারা কর্মকর্তা আছেন তাদের চিন্তা ভাবনা এবং আচরণ নিয়ে আমাদের যে আহ মানে কি বলবো, এটাকে আমরা যেটা বুঝতে পারি না, তাদের আচরণগুলো আমাদের দুর্বোধ্য লাগে। এ নিয়ে ওনার বক্তব্য আপনারা শুনলেন, আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন। আগামীতে যদি উনি আমাদের সময় দেন, আবারও ওনার সঙ্গে আমরা আলোচনা করার আগ্রহ প্রকাশ করছি। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।